বলতে না বলতেই মহারাজকে পিঠে নিয়ে ঘোড়াটা গুহার ভেতর ছুটতে শুরু করে। দানবও সমান তালে ঘোড়ার পেছনে ছুটতে থাকে। এতক্ষণ মহারাজ সূর্যপ্রতাপ লক্ষ্য করেনি সামনে একটা গভীর খাদ, আর ঘোড়াটা সেই খাদের চারপাশেই ঘুরছে। ভীতু পুচকে মানুষ, ওই ঘোড়ার পিঠে ওঠে কতক্ষণ পালিয়ে বাজবে? আমার হাতে মরতে তোকে হবে। তোর যদি এত শক্তি থাকে তাহলে আমাকে হত্যা করে দেখা। দানব প্রচন্ড রাগে দিক বিদিক হারিয়ে ঘোড়ার দিকে অতর্কিত লাফ দিল। ঘোড়াটাও ঠিক তখনই এক লাফ দিয়ে ওই খাদ ডিঙিয়ে ওপারে চলে গেল। কিন্তু দানব আর ওই খাদ ডিঙাতে পারল না। সে সোজাসুজি খাদের ভেতরে পড়ে গেল। একটা বিকট আকাশ ফাটা চিৎকারের শব্দ ক্রমে মিলিয়ে গেল ওই গভীর খাদের ভেতরে। সে অনেকদিন আগের কথা। তখন এক রাজ্যে সূর্যপ্রতাপ নামে এক রাজা ছিল। রাজার ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, কোনো কিছুরই কোনো অভাব ছিল না। শুধু একটাই সমস্যা, রাজা ছিল হাতের কানি আঙ্গুলের আকৃতির। এই কারণে রাজা বিয়েও করতে পারেনি। পেছনে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। রাজার আর দুঃখের শেষ নেই। কি হলো মন্ত্রী, তোমাকে যে রাজকুমারীর খোঁজ লাগাতে বললাম, তুমি তো তার কোনো কিছুই জানাতে পারলে না। ক্ষমা করবেন মহারাজ, আমি আশেপাশে তা বাদেও অন্য দূরের রাজ্যেও খোঁজ লাগিয়েছি, কিন্তু আপনার এমন আকৃতি দেখে কেউ তার রাজকুমারীকে আপনার সাথে বিয়ে দিতে চায় না। বুঝতে পেরেছি মন্ত্রী, আমি নিজেও জানি এমন হওয়ার কারণে কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। কিন্তু কি করব বলো, আমাকে যে করেই হোক বিয়ে তো করতেই হবে। তা না হলে আমার বংশ পরবর্তীতে কে রক্ষা করবে? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আরো ভালো করে খোঁজ লাগাবো। যে করেই হোক আপনার জন্য একটা ভালো রাজকুমারী আমি খুঁজে বের করে তবেই ক্ষান্ত হব মহারাজ। হ্যাঁ মন্ত্রী, তুমি একটু চেষ্টা করো। এভাবে অন্য সবার হাসি তামাশা সহ্য করে আমি যে আর থাকতে পারছি না। আসলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে তো অনেক টাকা খরচ, তাই আমার আরো কিছু টাকার দরকার ছিল। টাকা পয়সা নিয়ে তোমাকে একদমই চিন্তা করতে হবে না মন্ত্রী, যত টাকা দরকার তুমি নিয়ে যাও, শুধু আমার কাজটা করা চাই। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। মন্ত্রী দুই একদিন পরপরই মহারাজকে এইরকম কথা বলে অনেক ধন সম্পত্তি রাজকোষ থেকে সরিয়ে নেয়। ওই দিনও ঠিক তেমনই হলো। রাজকোষ থেকে অনেক টাকা পয়সা নিয়ে মন্ত্রী বেরিয়ে গেল। আপনার বিয়ে হবে? ছাই হবে। আপনার মতো কানি রাজার সাথে কোন মহারাজ তার রাজকুমারীকে বিয়ে দেবে বলুন তো? কেউ দেবে না। মাঝখান থেকে আমার বেশ কিছু ধন সম্পত্তি রোজগার হয়ে যাচ্ছে, এটাই হলো লাভ। ঠিক এই সময়ে মরুর দেশের রাজ্যে খুবই গরিব আর বিধবা এক বুড়ি বাস করত। তিন কুলে বুড়ির এক মেয়ে বাদে আর কেউ ছিল না। বুড়ির মেয়েটার নাম কাজল। তার একটাই সমস্যা, তার মাথায় কোনো চুল নেই। এ নিয়ে বুড়িরও কষ্ট কম নয়। মা রে, আজ কদিন ধরে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। তা তো লাগবেই, আমি যে তোমাকে কাজ করতে এত বারণ করি, তা তুমি আমার একটা কথাও কি শোনো? কি করব বলো, একা হাতে তুই আর কত করবি? এখন আমার উচিত তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেয়া, কিন্তু এমন একটা অবস্থা। মা, তুমি আবার ওই এক কথা নিয়ে পড়লে? আমি তো তোমাকে আগেও বলেছি তুমি আমার বিয়ে নিয়ে কখনো কথা বলবে না। তা বললে কি হয়? তোর তো বয়স হয়েছে, এখন তোকে একটা বিয়ে দিতেই হয়।
আমার মতো একটা টেকো মেয়েকে কে বিয়ে করবে বলো মা? আমার বিয়ের দরকার নেই। আমি সারা জীবন তোমার সাথে থেকে তোমার সেবা করব। সবই আমার অদৃষ্ট রে। এক এক করে সবাই আমাকে ছেড়ে চলে গেল। জানি না কোন পাপের শাস্তি হিসেবে তোকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে। এমন বললে কিন্তু আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। রান্না হয়ে গেছে, চলো আমরা একসাথে খাবার খাবো। একদিন রাজা সূর্যপ্রতাপের সভায় এক সাধু বাবা আসে। মহারাজ ভক্তি ভরে তাকে সম্মান জানিয়ে রাজসিংহাসনে বসতে দেয়। তারপর এক এক করে নিজের সব দুঃখের কথা তাকে খুলে বলে। আজকে তুই যার জন্য কষ্ট পাচ্ছিস, এসব কিছু তোর কৃতকর্মের ফল। আমার কৃতকর্ম? কিন্তু সাধু বাবা, আমি এমন কোনো খারাপ কাজ করেছি বলে তো আমার মনে হয় না। তাহলে আমি কেন শুধু শুধু এমন শাস্তি বয়ে বেড়াচ্ছি? এই জন্মে তুই অনেক ভালো কাজ করেছিস, কিন্তু গত জন্মে তুই নিশ্চয়ই কোনো অপকর্ম করেছিস, যার কারণে তোর এই অবস্থা। হে সাধু বাবা, আপনি আমাকে সাহায্য করুন। যে করেই হোক এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন বাবা। পূর্বজন্মে তোর তীরের আঘাতে একটা স্বর্ণ রাজহাঁসের বাচ্চার মৃত্যু হয়, বা রাজহাঁস তোকে তখন একটা অভিশাপ দেয়। সেই অভিশাপেই তুই এখন কানি আঙুল আকৃতির হয়ে আছিস। তাহলে এখন উপায় বাবা? আমি কি কোনোদিনও স্বাভাবিক মানুষ রূপে ফিরে যেতে পারবো না? ওই স্বর্ণ রাজহাঁস এখন মরুর দেশে এক দানবের হাতে বন্দী হয়ে আছে। তুই যদি ওই দানবের হাত থেকে স্বর্ণ হাঁসকে উদ্ধার করতে পারিস, তবেই হয়তো এই অভিশাপ থেকে তুই মুক্তি পেতে পারিস। আমি নিশ্চয়ই যাব। যে করেই হোক আমাকে এই কাজটা যে করতেই হবে। কাজল প্রতিদিন বন থেকে শাকসবজি কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করত। সেদিন বাজারে যাওয়ার সময় দুটো মেয়ে তাকে নিয়ে খুব টিটকারি আর হাসাহাসি করতে থাকে। আরে দেখ দেখ মিতু, আমরা প্রতিদিন ওকে নিয়ে এত হাসাহাসি করি, তারপরে ও নির্লজ্জের মতো বাজারে যাচ্ছে। আরে ওর আবার লজ্জা আছে নাকি? দেখছিস না, মাথায় এক গাছি চুলও নেই। তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি তো তোমাদের কোনো খারাপ কথা বলিনি, কখনো তোমাদের কোনো ক্ষতিও করিনি। ও বাবা, মেয়ে তো দেখছি আবার বড় বড় কথা বলছে। শোন কাজল, কুৎসিত মেয়েদের মুখে এসব ভালো ভালো কথা মানায় না। আমার তো মনে হচ্ছে এই মেয়েটা একটা অপয়া। ওকে দেখলে আমাদের দিন খারাপ যায়। আমি অপয়া না, তোমরা খারাপ মানুষ। তোমরা প্রতিদিন আমাকে বিরক্ত করো। তোমরা বড্ড খারাপ মানুষ। ও, আমরা খারাপ মানুষ আর তুমি বুঝি খুব ভালো, তাই না? আচ্ছা, তোকে দেখাচ্ছি মজা। কাজল কিছু বুঝে ওঠার আগেই ওর মাথায় একটা পাথর দিয়ে আঘাত করে ওই মেয়েটা। সাথে সাথে কাজল মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে যায়। সর্বনাশ! এটা তুই কি করে ফেললি মিনু? এখন কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখে ফেলার আগেই কাজলকে এই নদীতে ফেলে দিতে হবে। চল তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। ওরা দুজনে কাজলকে ধরাধরি করে পাশে বয়ে যাওয়া নদীতে ফেলে দেয়। কাজল ভাসতে ভাসতে দূরে মিলিয়ে যায়। এদিকে মহারাজ সূর্যপ্রতাপ একা একটা ঘোড়ায় করে মরুর দেশে এসে পৌঁছেছে। আশেপাশে তো শুধু মরুভূমি, কোথাও তো কোনো জনমানুষ দেখতে পাচ্ছি না। কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। হে আমার প্রিয় ঘোড়া, তুমি আমাকে পথ দেখাও, আমি কোথায় যেতে পারি?
ও আমাকে এই গুহার সামনে এসে দাঁড় করালো। এটাই কি তাহলে সাধু বাবার বলা সেই গুহা? আর দেরি করা ঠিক হবে না, আমাকে এক্ষুনি এর ভেতরে ঢুকে যেতে হবে। রাজা তার প্রিয় ঘোড়াটাকে নিয়ে গুহার ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই প্রচন্ড ঝাঁকুনিতে গুহার মাটি কাঁপতে থাকে। মহারাজ বেশ ভয় পেয়ে যায়। সে তাকিয়ে দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে যাওয়া উচ্চতর এক দানব। তুই এইটুকু পুচকে একটা মানুষ আমার অনুমতি না নিয়ে আমার গুহায় ঢুকে পড়লি? তোর সাহস তো কম না। কার সাহস কতটা সেটা সময় হলেই বোঝা যাবে। তুই আমার মুখে মুখে কথা বলছিস। জানিস এই গুহায় যে ঢোকে সে আর প্রাণ নিয়ে বের হতে পারে না। তবে এবারে এর উল্টো হবে। আমি নিশ্চয়ই এখান থেকে প্রাণ নিয়ে বের হব, কিন্তু তোর মৃতদেহও আমার সাথে যাবে। তবে রে, দেখ তাহলে কার মৃতদেহ বের হয়। দানব হুঙ্কার দিয়ে মহারাজ সূর্য প্রতাপের দিকে এগিয়ে আসতে শুরু করে। রাজা বেশ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি সে ঘোড়ার পিঠে উঠে চিৎকার করে বলে, হে আমার প্রিয় ঘোড়া, তুমি আমার আপদ বিপদের সঙ্গী। এ যাবৎ আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছ। দয়া করে এই প্রাণঘাতী বিপদ থেকে আমাকে বাঁচাও। বলতে না বলতে মহারাজকে পিঠে নিয়ে ঘোড়াটা গুহার ভেতর ছুটতে শুরু করে। দানবও সমান তালে ঘোড়ার পেছনে ছুটতে থাকে। এতক্ষণ মহারাজ সূর্যপ্রতাপ লক্ষ্য করেনি সামনে একটা গভীর খাদ, আর ঘোড়াটা সেই খাদের চারপাশেই ঘুরছে। ভীতু পুচকে মানুষ, ওই ঘোড়ার পিঠে ওঠে কতক্ষণ পালিয়ে বাজবে? আমার হাতে মরতে তোকে হবে। তোর যদি এত শক্তি থাকে তাহলে আমাকে হত্যা করে দেখা। দানব প্রচন্ড রাগে দিক বিদিক হারিয়ে ঘোড়ার দিকে অতর্কিত লাফ দিল। ঘোড়াটাও ঠিক তখনই এক লাফ দিয়ে ওই খাদ ডিঙিয়ে ওপারে চলে গেল। কিন্তু দানব আর ওই খাদ ডিঙাতে পারল না। সে সোজাসুজি খাদের ভেতরে পড়ে গেল। একটা বিকট আকাশ ফাটা চিৎকারের শব্দ ক্রমে মিলিয়ে গেল ওই গভীর খাদের ভেতরে। আমার বন্ধু, আমার প্রিয় ঘোড়া, তুমি এবারেও আমাকে বাঁচিয়ে দিলে। এটা তো দেখতে পাচ্ছি একটা ঘন্টা। নিশ্চয় এটা আমাকে বাজানোর জন্য নির্দেশ করা হয়েছে। রাজা তার সর্বশক্তি দিয়ে ঘোড়ার পিঠে বসে ঘন্টাটা বাজাতে থাকে। ঠিক তখনই গুহার ভেতরে একটা ছোট নদীর সৃষ্টি হয়। রাজা অবাক হয়ে দেখতে পায় সেই নদীর জলে খেলা করছে একটা স্বর্ণহাঁস। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। তুমি আমাকে এত বছর পরে এই দানবের হাত থেকে মুক্ত করলে। পূর্বজন্মে আমার কারণে তোমার একটা বাচ্চার মৃত্যু হয়েছিল। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আগামীকাল তুমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক এই সময়ে রাজা দেখতে পায় ওই নদী থেকে ভাসতে ভাসতে একটা টেকো মেয়ে আসছে। রাজা তাকে নদীর জল থেকে ডাঙায় তুলে নেয়। আমি আমি কোথায়? আমার মা কোথায়? আপনি একটা গুহার ভেতরে আছেন। আমি আপনাকে জল থেকে উদ্ধার করেছি। তার আগে বলুন, আপনি কে? আমার নাম কাজল। আমার মাথায় কোনো চুল না থাকার কারণে সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে। দুটো মেয়ে আমার মাথায় আঘাত করেছিল, এরপর আর আমার কিচ্ছু মনে নেই। হে রাজহাঁস, এই অপমান আমিও সহ্য করে এসেছি। তাই অন্যের কি কষ্ট হয় এটা আমি বেশ ভালো করে বুঝতে পারি। তাই তুমি যদি এই মেয়েটার দুঃখ দূর করে দাও তাহলে আমার খুব ভালো লাগবে। মহারাজ সূর্যপ্রতাপ, কোনো মেয়ে তো আপনাকে বিয়ে করতে রাজি হয় না।
কারণ আপনার ভাগ্যে এই মেয়েটাই লেখা ছিল। আপনি ওকে বিয়ে করে রাজবাড়িতে পূর্ণ মর্যাদায় নিয়ে যান। দেখতে পাবেন খুব শীঘ্রই আপনারা দুজনে অভিশাপ মুক্ত হয়ে যাবেন। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ হে স্বর্ণ রাজহাঁস। আজ তোমার কারণে আমাদের দুঃখ দূর হচ্ছে। তুমি ভুলে যেও না, আমার মুক্তিও কিন্তু তোমার কারণেই হয়েছে। আমার এই দুইটি স্বর্ণ পালক তোমাদের দুজনকে দিয়ে দিলাম। এতে করে তোমাদের ধন সম্পত্তি আর সমৃদ্ধির কোনো অভাব হবে না। রাজা সূর্যপ্রতাপ কাজলকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে আসে। স্বর্ণ রাজহাঁসের কথা মতো পরদিন ওই টেকরানি কাজলের মাথা ভর্তি চুল ফিরে আসে, আর মহারাজ সূর্যপ্রতাপ পান স্বাভাবিক মানুষের মতো আকৃতি। কাজল তার বিধবা মাকে রাজবাড়িতে নিয়ে আসে। এরপর থেকে ওদের জীবনে আর কোনো দুঃখ রইল না। কাজল আর রাজা সূর্যপ্রতাপ মিলে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলো। আর আমাদের গল্পটি শেষ হলো। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দাও কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।